প্রার্থী বাছাইয়ে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। যাচাই করেছে তুলনামূলক জনপ্রিয়তা। অনেক নতুন মুখ থাকলেও খালেদা জিয়া এই চমক মত বিশ্লেষকদের। বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয়, নির্বাচনেও প্রধান ভরসা। বেগম খালেদা জিয়াকে প্রার্থী দিয়ে বিএনপি সবচেয়ে বড় স্ট্রোকটা বেড়ে দেবে রাজনৈতিক ব্যবস্থা। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস। নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩ রাজনৈতিক দল। কাল গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট। অভিযুক্ত কেউ এনসিপির মনোনয়ন পাবে না। অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরিয়ে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির ৬ যাত্রী নিহত। হবিগঞ্জ ও মোংলায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও ৬ জনের মৃত্যু। টাঙ্গাইল ঠাকুরগাঁয়েও ঝরেছে প্রাণ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইতিহাস গড়ার পথে মামদানি। তুমুল জনপ্রিয় ডেমোক্রেটের জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয়। সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝে দু একটি আসনে ৫ আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ২৩৭ জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। ২০০৮-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ থেকে। বগুড়া ৬-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া ৬, তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মির্জা আব্বাস ঢাকা ৮, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, আব্দুল মঈন খান নরসিংদী ২, সালাউদ্দিন আহমদ কক্সবাজার ১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২, হাফিজউদ্দিন আহমদ ভোলা ৩, ডাক্তার AJM জাহিদ হোসেন দিনাজপুর ৬ থেকে ধানের শীষের প্রার্থী। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী। পঞ্চগড় ১, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী। তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয়, কেউ কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক পরিবারের এক প্রার্থী, এই নীতিটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এবার একটা পারফেক্ট নমিনেশন হয়েছে। যারা না পাইছে তাদের ভিতরে তো কিছু প্রতিক্রিয়া থাকবেই, এবং অনেক সিনিয়র নেতারাও পান নেই, তারাও ভালো কিছু একটা পান, তারাও দলের জন্য নিবেদিত। আমরা এই ১৭ বছর যে কষ্ট করে আসছি কোনো ব্যক্তির জন্য না, একমাত্র ধানের শীষ এবং আমাদের দলের জন্য। প্রার্থী তালিকায় চমক খুলনা ২-এর নজরুল ইসলাম মঞ্জু ও কিশোরগঞ্জ ৪-এর ফজলুর রহমান। রাজনীতিতে তাদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন না থাকলেও দুইজনই একসময় বিরাগভাজন হয়েছেন দলের। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সিলেট ২, গুম পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি লড়বেন ঢাকা ১৪ থেকে।
আর চট্টগ্রাম ৭ থেকে গুমফেরত হুম্মাম কাদের চৌধুরী, মাদারীপুর ৩ থেকে ধানের শীষের প্রার্থী গুমফেরত আনিসুর রহমান তালুকদার, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্তত ৩ ডজন তরুণ তুর্কি আছেন মনোনয়ন তালিকায়। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। এই গত ১৬ বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। ৫% মতো নারী আছেন ঘোষিত প্রার্থী তালিকায়। চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১০ জন নারী ধানের শীষ প্রতীকে সরাসরি ভোটে অংশ নেবেন। তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতো আলোচিতরা। নমিনেশন যাকেই দিবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে। দলকে আগে ক্ষমতায় আনেন, দেশে গণতন্ত্র ভোটের অধিকারটা আগে রক্ষা করা দরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে নারায়ণগঞ্জ ৫ থেকে বিএনপির মনোনয়ন পেয়ে উদাহরণ তৈরি করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বিএনপির মূল চালিকা শক্তি। তিনি বিএনপির প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নবীন প্রবীণ মিলিয়ে প্রার্থী ঘোষণার কথা থাকলেও বিএনপি রক্ষণশীলতা দেখিয়েছে, আমলে নিয়েছে পরিচিতি আর ব্যক্তির ভাবমূর্তিকে। বিশ্লেষকরা বলছেন প্রার্থীর আর্থিক সামর্থ্য বিবেচনায় নেওয়া হয়েছে, তবে তালিকায় অনেক নতুন মুখ থাকলেও চমক নেই। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ২০০৮ সালের পর অনুষ্ঠিত ৪টি জাতীয় সংসদ নির্বাচনের ৩টিতেই অংশ নেয়নি বিএনপি। 18তে অংশ নিলেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠা ওই ভোটে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পায়নি দলটি। নাম ঘোষণা করতে যাচ্ছি। ৫ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপট, আগের জোটসঙ্গীরাই মূল প্রতিদ্বন্দ্বী। তাই বিএনপির চ্যালেঞ্জ ছিল কোনো ধরনের বিরোধ ছাড়া প্রার্থী বাছাই। সে পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে দলটি, এমন মত বিশ্লেষকদের। সানজিদা তুলির মতো ব্যক্তিও কিন্তু প্রার্থিতা পেয়েছে। এর প্রধান কারণ কি? সে কিন্তু বিএনপি অঙ্গ সংগঠনের কেউ না, সরাসরি কেউ না। তার মূল কারণ হলো সে কর্তৃত্ববাদ বিরোধী লড়াই করেছে বিএনপির বাইরে থেকে। যে কোনো নির্বাচনে প্রথম বিবেচনা হচ্ছে যে কে জয়ী হতে পারবে, কে প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবে, এটাই হচ্ছে দলের প্রধান বিবেচনা। আর তারপর থাকে যে তার রাজনৈতিকভাবে জাতীয়ভাবে তার পরিস্থিতি, তার ভাবমূর্তি, তার সততা, নিষ্ঠা। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। শঙ্কা ছিল শারীরিক অসুস্থতায় এবার হয়তো প্রার্থী হবেন না খালেদা জিয়া। সব ছাপিয়ে বরাবরের মতো সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা এসেছে 3টি আসন থেকে। বিশ্লেষকরা বলছেন তার আপসহীনতার ব্র্যান্ড হবে আগামী নির্বাচনে বিএনপির প্রধান শক্তি। বিএনপি জয়ী হলে হয়তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। সুতরাং বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয়, নির্বাচনেও প্রধান ভরসা, শারীরিকভাবে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও। বেগম খালেদা জিয়াকে প্রার্থিতা দিয়ে বিএনপি সবচেয়ে বড় স্ট্রোকটা মেরে দিল রাজনৈতিক ব্যবস্থায়। কারণ হলো তিনি 2বার কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের ইমোশন তার সাথে ডাইরেক্টলি জড়িত। তালিকায় প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের। 237 জনের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 1/3 ভোটের মাঠে নতুন মুখ। বাদ পড়েছেন অনেক বিতর্কিত নেতা। তবে কারো কারো মতে নারীদের ক্ষেত্রে রক্ষণশীলতা দেখিয়েছে বিএনপি। নারী প্রার্থীর সংখ্যা 30-এ নিয়ে যেত, সেটা চমক হতো যে বিএনপি। আর তরুণদের যদি অনেক বেশি মনোনয়ন দিত, আর সেটা চমক হতো। আর কিন্তু এই দুই ক্ষেত্রে বিএনপি কিন্তু খুব রক্ষণশীল মনোভাবই দেখিয়েছে। যদিও বিএনপি বলছে এই তালিকা চূড়ান্ত নয়, প্রাথমিক। জোট এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে খালি রাখা হয়েছে 63টি আসন। বিশ্লেষকরা বলছেন এনসিপির সাথে শেষ পর্যন্ত জোট হলে পরিবর্তন আসতে পারে বেশ কিছু আসনে। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে
মন্তব্য করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকা ৬-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদীর আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। দেশটাকে যদি বাঁচাইতে চাই, দেশের মানুষকে যদি বাঁচাতে চাই, গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাজপুর যারা পেয়েছে তাদের জন্য। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমরা চিন্তা করতে হবে। বর্তমান সরকার ফ্যাসিস্ট কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা বিরোধীদের নয় বরং দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা। ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। সকল আওয়ামী লীগেররা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল, তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই গৌড়ে শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি, সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই ৩ নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী ১ আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। মেহেরপুর ২ সংসদীয় আসন গাংনীতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, এতে আহত হন বেশ কয়েকজন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তবে জাভেদ মাসুদের দাবি, বিষয়টি তিনি পরে জেনেছেন। ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পুড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে। এবার যারাই ঘটাক না কেন, এটা কাম্য না, এটার জন্য আমি নিন্দা জানাই। এই ধরনের ঘটনা বিএনপি রাজনীতিতে কখনো ঘটেনি। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। কালীগঞ্জের নলতায় দফায় দফায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁদপুর ৪ আসনেও। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী মনোনীত না করায় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেয়ায় ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। বিক্ষোভ হয়েছে কুমিল্লা ৯ আসনেও। লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ১.৫ ঘন্টা অবরোধ করে রাখেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার অনুসারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। ইসি নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৩টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে এনসিপিকে শাপলা কলি, সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদী কাঁচি ও আম জনগণকে পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দিয়ে সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল ১৪৩টি। ইসি সচিব জানিয়েছেন, প্রাথমিক বাছাই এটিকে ২২টি আবেদন। পুনঃতদন্তের পর দল হিসেবে ৩টিকে নিবন্ধন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। সেখানে নির্দলীয় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়ার দাবি জানায় দলটি। পরে সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের উপর বিভিন্ন দলের যৌক্তিক চাপের পাশাপাশি অযৌক্তিক চাপও রয়েছে। আমরা স্ব প্রতীকের নির্বাচনের পক্ষে থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকের নির্বাচন করতে চান সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। এর পরবর্তী নির্বাচনে রাখতে পারেন। আগামী সংসদ যেন কালো টাকার ক্লাবে পরিণত হতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন বাদ রেখে বাকিগুলোতে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনটা জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, অভিযুক্ত কাউকে দলে মনোনয়ন দেয়া হবে না। এদিকে যমুনা টেলিভিশনকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যেই শখানেক নাম প্রকাশ করা হবে। তিনি বলেন, মিডিয়াতে যেসব প্রার্থীর নাম এসেছে সেগুলো অনুমেয় ছিল। তুষার আরও জানান, মাঠ পর্যায়ে নতুন কাউকেই প্রার্থী দেওয়া হয়নি। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে 237 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। একই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও অনানুষ্ঠানিকভাবে সম্ভাব্য কয়েক আসনের প্রার্থীর নাম জানিয়েছে। এরই মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ঢাকা 11 আসন থেকে এনসিপির নাহিদ ইসলাম ও বিএনপির ডক্টর MA কাইয়ুমের। একই আসনে লড়বেন জামায়াতের আতিকুর রহমান। এছাড়া রংপুর, কুমিল্লা, পঞ্চগড়, নোয়াখালী সহ বেশ কয়েক জায়গায় চলবে হেভিওয়েট প্রার্থীদের লড়াই।
এনসিপির নেতাদের কাছে প্রশ্ন ছিল কেমন হলো বিএনপির প্রার্থী তালিকা আর নিজ দলের প্রার্থী বাছাইয়ে কোন কোন বিষয় গুরুত্ব পাবে। দল হিসেবে বিএনপির যে সংস্কারটা প্রয়োজন ছিল এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেটা যে বিএনপি করতে ব্যর্থ হয়েছে, এই নমিনেশন কেন্দ্রিক তাদের যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে, তার মধ্য দিয়ে এটা আবারও সামনে এসেছে। এনসিপির যে রাজনীতি আছে সেটাকে ধারণ করে এবং স্থানীয় পর্যায়ে যারা গ্রহণযোগ্য তাদেরকেই আমরা এনসিপি থেকে নমিনেশন দেব। তারা কাকে মনোনয়ন দেবে না দেবে তাদের দলীয় সিদ্ধান্ত, কিন্তু যে চমক আমরা ভাবছিলাম যে আসবে সেরকম কোনো চমক আসলে এর মধ্যে নাই। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে যে তাকে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে, পরিচিত হতে হবে। আর আমাদের ক্ষেত্রে যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে কিংবা জাতীয় পর্যায়ের ফেস হয়ে উঠেছে এই ধরনের প্রার্থী আমরা দেখব। তখন সে অনুযায়ী যারা হেভিওয়েট প্রার্থীর সাথে সমীহ জাগানোর মতো কোনো একটা অবস্থান তৈরি করতে পারবেন বলে আমাদের কাছে মনে হবে, তাদেরকে ওখানে নমিনেশন দেওয়া হবে। এনসিপির নীতি নির্ধারকরা জানান জেলা পর্যায়ে যারা পরিচিত তাদেরকে দেয়া হবে মনোনয়ন। এক সপ্তাহের মধ্যেই শখানেক নাম প্রকাশেরও কথা জানানো হয়। বাংলাদেশে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনটাও একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই কথাটা আমরা খুব স্পষ্ট করেই বলতে পারি। এককভাবে নির্বাচনেরও আমাদের প্রস্তুতি রয়েছে। সারা দেশের 300 আসনেই আমাদের প্রার্থীরা তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, সেই দৃষ্টিভঙ্গিও আমাদের দলের মধ্যে রয়েছে। আমরা যেহেতু আমাদের একটা নির্বাচন বোর্ড হয়েছে, নমিনেশন বোর্ড, তারা এই সপ্তাহের মধ্যেই একটা অন্তত 100 খানেক প্রার্থীদের নাম ঘোষণা করবে এবং নভেম্বরের শেষ নাগাদ বাকি জায়গাগুলোতে প্রার্থীর ঘোষণা চলে আসবে। এদিকে দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ায় সকলকে ধন্যবাদ জানায় এনসিপি। একই সাথে জানানো হয় এনসিপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। তিনি জেল খেটেছেন, কারাগারে থেকেছেন, তো সেই সম্মানের জায়গাটা এনসিপির পক্ষ থেকে রয়েছে। আমরা মনে করি যে তিনি যে আসনে নির্বাচন করবেন সে আসনে এনসিপির তরফে কোনো প্রার্থী থাকবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে নিবন্ধিত দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি। দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, শাপলাকলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি। দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং শাপলাকলি মার্কায়, আমাদের সকলের প্রিয় শাপলাকলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পিছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এতটা দিন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন ডাক্তার শফিক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান ডাক্তার শফিক। দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান। জামায়াতে আমিরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী। ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডাক্তার শফিক। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতি, ফিরে এসে থাকছে। চাচাকে বাবা বানিয়ে বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি। নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত দুদকের। বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা রোধে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে
মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, মনোনয়ন ঘিরে আশঙ্কা অনুযায়ী বড় ধরনের ঘটনা ঘটেনি। বলেন, কোনো প্রার্থীর পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বের প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে। জাতীয় নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রার্থীদের প্রাথমিক তালিকা দিয়েছে বিএনপি। মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এরপর সোমবার রাত থেকে দেশের বেশ কয়েকটি স্থানে বঞ্চিত প্রার্থীদের পক্ষে বিএনপি অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ফরিদপুর মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক। নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি আইনশৃঙ্খলার জন্য আশঙ্কাজনক। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে দলগুলোর মনোনয়ন কেন্দ্রিক সংঘাত কমাতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অনুরোধ করার। একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার পছন্দের প্রার্থীর পক্ষে স্ট্যাটাস নিয়ে সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ পক্ষপাতিত্ব করলে শাস্তির আওতায় আসবেন। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখনও উদ্ধার হয়নি। এর মধ্যে বিমানবন্দরে আগুনের ঘটনায় কার্গো ভিলেজ থেকে 8টি পিস্তল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকে আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা, তারাও জানে। কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে না, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে ধরা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে কাজ করবে তারা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে 35তম বিসিএসে চাকরি নেয়ার অভিযোগে নাচুল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযুক্তের পরিচয় নিশ্চিতে এই পরীক্ষা করা হবে। বিকেলে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, কামাল হোসেন শুধুমাত্র বিসিএসই নয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমন জালিয়াতি করেছিলেন। জানান, 8ম শ্রেণী পর্যন্ত কামাল হোসেন প্রকৃত পিতা আবুল কাশেমের নাম ব্যবহার করলেও 9ম শ্রেণীতে গিয়ে চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিবকে পিতা সাজিয়ে রেজিস্ট্রেশন করেন। পরবর্তীতে জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রই বদল করেন বলে অভিযোগ করেছে দুদক। গত বছরের 26 ডিসেম্বর দুদকের উপ সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রকৃত পিতামাতার পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছিলেন। কমিশন কর্তৃক সে আবেদন বিবেচনা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতামাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। 5 জেলায় প্রাণ গেছে 15 জনের। এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী। হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 3 জন এবং মোংলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলে থাকা 3 আরোহীর। এছাড়া টাঙ্গাইল ও ঠাকুরগাঁয়ে প্রাণ গেছে আরও 3 জনের। নিয়ন্ত্রণ হারালো সিএনজি চালিত অটোরিকশা। পৃথিবী থেকে হারিয়ে গেল 6টি তাজা প্রাণ। সড়কে বিক্ষিপ্ত পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ। এমন করুণ দৃশ্য নোয়াখালীর। কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসে মালবাহী ট্রাক। জামতলা এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এরপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় চালক সহ অটোরিকশার 3 যাত্রীর দেহ। হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাণ যায় আরও 3 জনের। মাইজদি থেকে আসতেছে, বসুরহাট যাওয়ার পথে কবিরহাটের পরে ওই সিএনজির স্কেল ভাঙি যায়। সামনে স্কেল ভাঙার পরে
তখন নিয়ন্ত্রণ হারায় গাড়িটা ডাইন পাশে চলে যাবে। সিএনজির মুখোমুখি হওয়ার পরে ট্রাকের ড্রাইভারে ব্রেক কম হয়েছে না বেশি হতে জানি না, তবে 200 কিলোমিটার সাইড সিএনজিটারে নিয়ে আসছে। আমরা 3 জনকে উদ্ধার করি, তার মাঝে একজন ছাত্র পেয়েছি, তার পরিচয় পাওয়া গেছে, আর একজন মহিলার পরিচয় আমরা এখনো পাইনি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পিচ ঢালা সড়কে পড়ে আছে রক্তের দাগ। সড়কে বেপরোয়া এনা বাস। ঢাকা থেকে সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এনা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রিয়েল কোচের। ঘটনাস্থলেই 2 জনের প্রাণ যায়। হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। আহত 30 জনের মধ্যে গুরুতরদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে। এনা বাসের মাথা মোটামুটি রিয়েল কোচের বডির মধ্যে মারছে, তো রিয়েল কোচের বডির প্রায় 1 সাইড ছিঁড়ে ফেরে গেছে। প্রায় মনে আধা ঘন্টার উপর হয়েছে, কোনো পুলিশ নাই, তোমার নাকি কোনো ফায়ার সার্ভিস আইছে না। দৌড়ে গিয়ে আগুয়েছি, কিছু হেল্প করছি, পুরা মানে একবারে ভয়াবহ অবস্থা। এক গাড়ি একবারের ভিতর দিয়ে একবারে টাইনে নিয়ে গেছে। আশঙ্কাজনক এখানে আরো কয়েকজন আছে, মানে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এনা গাড়িটা নাকি ওভারটেক করতে গিয়ে আপনার যে রিয়েল কোচে লাগিয়ে দেয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর হয়তো বা হইতে পারে আর কি। কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তাটি ক্লিয়ার করে দিছি, কোনো যানজট কোথাও নাই। এদিকে বাগেরহাটে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মোটর সাইকেলে থাকা বিএনপির 3 কর্মীর। তাদের মধ্যে জামির ইজারাদার ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এছাড়া মিজান শেখ ও হরিপদ হালদার ছিলেন স্থানীয় ব্যবসায়ী। আমার হাইওয়ে পুলিশ এখানে উপস্থিত রয়েছেন, তো এখানে এসে দেখলাম 3 জন দুর্ঘটনা জড়িত কারণে মারা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে বাসের নিচে পড়ে এক অটোরিকশা চালক সহ 2 জন ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 1 জনের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয়ে ভোটাভুটি চলবে রাত 9টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক। এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছে 7,35,000 মানুষ, যা 2021 সালের তুলনায় 4 গুণ। সবশেষ জরিপের তথ্য বলছে নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টি মনোনীত জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 51 লাখ, যার মধ্যে 65% ডেমোক্র্যাট সমর্থক। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়বে, এমন আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাব সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এই শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাব সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের 54% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2010 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে নেয়া 891টি প্রকল্পে দুর্নীতি প্রায় 2111 কোটি টাকা। সকালে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয় 2010 থেকে 2024 সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $458 মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সয়াবিন কিনতে চুক্তি করেছে বাংলাদেশের 3 প্রতিষ্ঠান, যা দুদেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন মাইল ফলক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকসন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এমনটাই জানান। যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে বাংলাদেশ। বেসরকারি পর্যায়ে 1 বছরে প্রায় $1 বিলিয়ন সয়াবিন কেনা হবে। সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। দেশের 3টি প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা অ্যাগ্রো এই সয়াবিন কিনে রিফাইন করে ভোজ্য তেল প্রস্তুত করবে।
to strengthen Bangladesh's industry. আয়োজনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন জানান, বাংলাদেশ এখন আমেরিকান কৃষিপণ্যের অন্যতম সম্ভাবনাময় বাজার। গত অর্থবছর যেখানে দুই দেশের কৃষি বাণিজ্যের পরিমাণ ছিল $779 মিলিয়ন, তা চলতি অর্থবছরে $1 বিলিয়ন ছাড়াবে। আজকের এই আয়োজন মনে করিয়ে দেয় আমেরিকান কৃষক পরিবার ও বাংলাদেশের শিল্প খাতের এক হওয়ার গল্পকে। আমরা এমন গল্পকে এগিয়ে নিতে চাই দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। এবছর $1 বিলিয়ন ছাড়িয়েছে, ভবিষ্যতে এই সংখ্যা বাড়বে। জ্যাকবসন তার বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। নতুন চুক্তির ফলে সেই ব্যবধান কমবে। বাংলাদেশের প্রাইভেট সেক্টর এখন ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। দুই দেশের সরকার মিলে এমন একটি নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে যাতে বেসরকারি উদ্যোক্তারা সহজেই পারস্পরিক বাণিজ্যে যুক্ত হতে পারেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।